গল্পের শুরুতে আমরা দেখি মাইক নামের এক তরুণকে, যে তার গার্লফ্রেন্ডের সাথে স্পেনে ছুটি কাটাতে এসেছে। রোমান্টিক মুহূর্তগুলোর মাঝে মাইক তাদের বিশেষ কিছু মুহূর্ত ফোনের ক্যামেরায় বন্দি করছিল, কারণ আজ সে জীবনের বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সৈকতের পারে সে যখন তার প্রেমিকা ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেয়, ক্যাটরিনা আনন্দে আত্মহারা হয়ে রাজি হয়ে যায়। এই দারুণ মুহূর্তটিকে উদযাপন করতে মাইক ড্রিঙ্কস আনতে যায়, কিন্তু ঠিক তখনই এক ভয়াবহ দৃশ্য সামনে আসে। কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নৌকায় করে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। মাইক দৌড়ে ক্যাটরিনার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই হুড়োহুড়ির মাঝে সে নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়। পা থেকে অঝরে রক্ত ঝরছিল, তবুও সে চোখ তুলে দেখল ক্যাটরিনা ভয়ে জমে গেছে। মাইক তার দিকে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনেই এক সন্ত্রাসী ক্যাটরিনাকে গুলি করে দেয়। মৃত্যুর আগের মুহূর্তে ক্যাটরিনা শুধু মাইকের দিকে তাকিয়েছিল, কিন্তু সেই নির্মম সন্ত্রাসীরা তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয় এবং এক ব্যক্তি তাকে আবার গুলি করে। মাইকের চোখের সামনেই ক্যাটরিনা দম হারিয়ে ফেলে। সেই সন্ত্রাসী হামলায় ক্যাটরিনা সহ বহু নিরীহ মানুষ প্রাণ হারান। ওই একটি মুহূর্ত মাইকের জীবন চিরদিনের জন্য বদলে দেয়। ঘটনার 18 মাস পর আমরা মাইককে দেখি, যে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। গুলিবিদ্ধদের মধ্যে সে একাই বেঁচে ছিল, কিন্তু তার ভেতরের মানুষটা মরে গিয়েছিল। ক্যাটরিনাকে বাঁচাতে না পারার অপরাধ বোধ তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। তবে মাইক হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। যে সন্ত্রাসীরাই হামলা চালিয়েছিল তাদের ছাড় দেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। গত 18 মাসে সে কঠোর লড়াই এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছে। এখন সে এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে একাই পুরো সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস করতে সক্ষম। কিন্তু সমস্যা হলো, শত্রুরা তার দেশের নয়। সৈকতে হামলাকারী সন্ত্রাসীরা ছিল ইরাকের, আর সেখানে পৌঁছাতে প্রয়োজন ছিল দীর্ঘ পরিকল্পনার। জিহাদিদের গোষ্ঠীতে ভেড়ার জন্য সে নিজেকে প্রতিদিন প্রস্তুত করে। ইসলাম ও জিহাদের বইগুলো সে এতটাই আত্মস্থ করে ফেলে যে তাকে দেখে বোঝার উপায় ছিল না সে আসল জিহাদি নয়। প্রতি রাতে এক গোপন আইপি অ্যাড্রেস থেকে সে উর্দু ও আরবি ভাষায় ওই সন্ত্রাসীদের সাথে কথা বলতো। সে তাদের বিশ্বাস করাতো যে সেও তাদের মতোই হতে চায় এবং আমেরিকানদের হাতে নিহত তার ভাইদের মৃত্যুর বদলা নিতে চায়। অপর পাশ থেকে তাকে একটি ভিডিও পাঠানো হয়। ভিডিওটি প্লে করতেই মাইক দেখতে পায় কিভাবে কিছু আমেরিকান সৈনিক সাধারণ মানুষকে হত্যা করছে। এই ভিডিওটি ব্যবহার করেই তাদের লিডার আল মানসুর নতুন সন্ত্রাসীদের দলে ভেড়াত, এবং এটি সেই ব্যক্তি যে ক্যাটরিনাকে শেষ গুলিটি চালিয়েছিল। কয়েক মাস কথা বলার পর অবশেষে তার সাথে দেখা করার সুযোগ আসে। ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই বাংলাদেশের নাম্বার 1 প্রেডিকশন সাইট বেট অন গেমের সাথে, যেখানে দিচ্ছে ওয়েলকাম ফ্রি বেট এবং নতুন প্লেয়ার্সদের জন্য প্রথম ডিপোজিটে 150 ফ্রি স্পিন। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট করার সময় আমার প্রোমো কোড সিনেমা99 ব্যবহার করুন, এবং এখানে যেটা টাকা তোমার খুব সহজেই নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে নিতে পারবে। তাহলে দেরি না করে এক্ষুনি জয়েন করুন বেট অন গেম। মাইক চুপচাপ তাদের নির্দেশ মেনে লিবিয়ায় পৌঁছায়, যেখানে সন্ত্রাসীরা তাকে এক আস্তানায় নিয়ে যায়। তারা তার চশমা ও ব্যাগ নিয়ে নেয় এবং ভালোভাবে তল্লাশি করে, যাতে নিশ্চিত হওয়া যায় সে কোনো গুপ্তচর কিনা। এরপর তার চোখে কালো কাপড় বেঁধে আল মানসুরের সামনে পেশ করা হয়। তাকে দেখা মাত্রই মাইকের চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে, যখন সে তার প্রেমিকাকে হত্যা করেছিল। আল মানসুর তাকে ইসলাম সম্পর্কে এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করে যা কেবল একজন প্রকৃত মুসলমানই জানে, কিন্তু মাইক তার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। সে বলে, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। আপনার বিশ্বাস জেতার জন্য আমাকে কি করতে হবে? আল মানসুর কিছুক্ষণ ভাবে, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেউ সরাসরি তার মাথায় গুলি করে। আল মানসুর সাথে সাথে মারা যায়। দ্রুতই ইউএস ফোর্সেস তাদের ওপর হামলা চালায়। বাকি সন্ত্রাসীদেরও মেরে ফেলা হয়। মাইক আল মানসুরকে নিজের হাতে মারতে চেয়েছিল, তাই তার মৃত্যুর পরও সে তাকে ততক্ষণ ছুরি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না ইউএস মিলিটারি তাকে গ্রেপ্তার করে। এর 30 দিন পর আমরা মাইককে আবার দেখি, যে এখন তার আসল রূপে ফিরে এসেছে। এই 30 দিনে এফবিআই তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেছে। এখানে জানা যায় তারা গত 6 মাস ধরে মাইকের ওপর নজর রাখছিল। সে যা করতে চেয়েছিল এফবিআই তাকে তা করতে দিয়েছিল, কারণ একমাত্র মাইকই ছিল যে তাদের আল মানসুরের কাছে নিয়ে যেতে পারত। তার ছাড়া তারা কখনোই তাকে ধরতে পারত না। এরপর এফবিআই এর ডিউটি ডিরেক্টর আইরিন নিজে তার সাথে দেখা করতে যায় এবং বলে, আমরা বুঝতে পারছি না তোমার সাথে কি করা উচিত। অনেকেই চায় তুমি যা করেছো তার জন্য তোমাকে জেলে ভরে দিই, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমাদের সাথে কাজ করো। সে চাইছিল মাইক এখন সিআইএ এর হয়ে কাজ করুক, কিন্তু মাইক বলে, আপনার কি মনে হয় না 18 মাস আগে আমার ভাবা উচিত ছিল যে সিআইএ জয়েন করা উচিত? কিন্তু আমি মানসুরকে নিজের ক্ষমতায় খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানি আমি এটা করতে পারি। আইরিন বুঝে যায় যে এই ছেলে নির্দেশ মেনে চলার পাত্র নয়, তাই সে শেষবার তাকে বোঝাতে গিয়ে বলে, হয় সে আমাদের সাথে মিলে কাজ করবে, না হয় তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে।
আইরিন তার বসের কাছে গিয়ে জানায় যে এই ছেলে অসাধারণ, সম্ভবত এখনো পর্যন্ত সেরা। কিন্তু তার বস বলে, হ্যাঁ তুমি আমাকে এ বিষয়ে অনেকবার বলেছো, কিন্তু সমস্যা হলো সে কারো কথা শোনে না, সবার সাথে তর্ক করে। আমরা এমন কোনো ব্যক্তিকে আমাদের মিশনের অংশ করতে পারি না যে নির্দেশ মানবে না। একে সেকশন এর অধীনে মামলা দাও এবং টেরোরিজমের অভিযোগে এখনই জেলে পাঠাও। আইরিন এখনও তার উপর আশা ছাড়েনি। সে এই ধরনের ট্যালেন্টকে জেলে পৌঁছতে দিতে চায় না। সে বলে ওই বাচ্চাটার সাথে সৈকতে যা হয়েছে তা তাকে পুরো বদলে দিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্যই হোক, সে নিজেকে যেভাবে ট্রেনিং দিয়েছে আমরা সেরকম ট্রেনিং কাউকে দিতে পারবো না। তার কথা শুনে ডিরেক্টর তাকে একটি সুযোগ দিতে রাজি হয়, কিন্তু তাকে দলে সামিল করতে হবে কিনা তা তার হাতে ছিল না। আরেকজন ব্যক্তি আছে যার সামনে মাইককে নিজেকে প্রমাণ করতে হবে এবং সে দ্বিতীয় সুযোগ দেবে না। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখি যে সিআইএর সেরা অফিসারদের ট্রেনিং দিত। এই ব্যক্তির নাম হার্লি, এবং যখন থেকে সে মাইকের প্রোফাইল দেখেছে তখন থেকেই তাকে অপছন্দ করতে শুরু করেছে। মাইকের চোখে পট্টি বেঁধে তাকে শহর থেকে দূরে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে পরবর্তী মিশনের জন্য ট্রেনিং দেওয়া হবে। প্রথম দেখাতেই হার্লি মাইকের সাথে ভালো ব্যবহার করে না এবং বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো, আর যখন কথা বলবে আমাকে স্যার বলবে। হার্লি জানতে চেয়েছিল সে এখানে কেন এসেছে, কারণ জানা না থাকলে তার মতো ছেলেরা তার ট্রেনিংয়ে একদিনও টিকবে না। কিন্তু মাইক তাকে তার পেছনের গল্প বলে সময় নষ্ট করতে চায়নি। সে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আমার সাথে লড়াই করে দেখুন, 20 সেকেন্ডে বুঝে যাবেন আমি আপনার সিলেকশন প্রসেসে টিকি কিনা। হার্লির এই ধরনের মানুষের আত্মবিশ্বাস ভাঙতে খুব মজা লাগত, তাই সে দেরি না করে তাকে গ্রাউন্ডে নিয়ে গেল। এখন দুজনে একে অপরের সামনে। হার্লি বলে, মারো আমাকে, কিন্তু মাইক যেই মুহূর্তে তার উপর হামলা করে সে তাকে এক ঝটকায় নিচে ফেলে দেয় এবং তার গলায় ছুরি ধরে। ব্যাস, আরেকবার আর মাইক ওখানেই লাশ হয়ে যেত। এটা পরিষ্কার ছিল যে সে হার্লির চেয়ে শ্রেষ্ঠ নয়, কিন্তু এখন দেখার বাকি ছিল যে মাইক ওখানে থাকা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ কিনা। এটা জানার জন্য সে ভিক্টরের সাথে মাইকের ফাইট করায়। ভিক্টর যেই মুহূর্তে তাকে ছুরি দিয়ে আঘাত করে মাইক তার ব্লেডটাই ধরে ফেলে এবং তাকে খুব মারে। ভিক্টর বলে, ব্লেড কে ধরে, আর এটাই তাকে অন্যান্যদের চেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছিল। দুইজনের মধ্যে দুর্দান্ত লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত মাইকি এই লড়াই জিতে নেয়। অবশ্য লড়াইটি জেতা বা হারার বিষয় ছিল না, এটি ছিল প্রশিক্ষণের একটি পার্ট। এরপর তাদের আরও কঠোর প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পেশাল ক্লাস আর বিদ্যুৎ ঝটকা দেওয়া জ্যাকেটের ব্যবস্থা করা হয়। চোখের সামনে থাকা ভার্চুয়ালি চশমায় কিছু মানুষের চেহারা ভেসে ওঠে। হার্লি তাদের সেই চেহারাগুলো মনে রাখতে বলে এবং জানায় যে এগুলোই তাদের টার্গেট, যারা যে কোনো সময় যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। যদি টার্গেট তাদের গুলি করে তবে জ্যাকেট থেকে একটি জোরালো ঝটকা লাগবে, অথবা যদি তারা টার্গেটকে মারতে গিয়ে কোনো নিরীহ মানুষকে মেরে ফেলে তবে আরও বড় ঝটকা লাগবে। নিয়মগুলো বোঝানোর পর ট্রেনিং শুরু হয় এবং তাদের সামনে ভার্চুয়াল টার্গেট ভেসে ওঠে। যতবার তারা গুলি খেত ততবার তাদের বিদ্যুৎ ঝটকা দেওয়া হতো। এই শক এতটাই তীব্র ছিল যে অনেকেই ট্রেনিং মাঝপথে ছেড়ে দেয়। মাইককেও বহুবার ঝটকা খেতে হয়, কিন্তু সে বাকিদের মতো হাল ছাড়ে না। সে কোন পর্যায়ে যেতে পারে তা দেখার জন্য হার্লি ইচ্ছেকৃতভাবে টার্গেটের মাঝে আল মানসুরের চেহারা নিয়ে আসে, আর ঠিক এখানেই তার দুর্বলতা ধরা পড়ে যায়। এই সময় সে বারবার ঝটকা খেতে থাকে কিন্তু থামে না। সে মারা যাওয়ার আগেই টাস্কটি বন্ধ করে দেওয়া হয়। ওদিকে এফবিআই জানতে পারে যে একটি রাশিয়ান ফ্যাসিলিটি থেকে 15 কেজি প্লুটোনিয়াম চুরি হয়েছে। তাদের ধারণা ছিল সন্ত্রাসীরা এটি ব্যবহার করে পারমাণবিক অস্ত্র বানাবে। যদি তাদের হাতে একটি নিউক্লিয়ার ট্র্যাকার এবং একজন বিজ্ঞানী এসে পড়ে তবে তারা যে কোনো জায়গায় বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। তাদের বিশ্বাস ছিল এই প্লুটোনিয়াম ইরানি সন্ত্রাসীদের কাছে যাচ্ছে, যারা ইরান ও আমেরিকার মধ্যে কোনো শান্তি চুক্তি চায় না, এবং এই তথ্যের জন্য তারা ইরানি দূতাবাসে যায়, কিন্তু সেখান থেকেও তারা কোনো সাহায্য পায় না। এদিকে পোল্যান্ডে সেই চুরি হওয়া প্লুটোনিয়াম বিক্রি করার প্রস্তুতি চলছিল। আমরা এখানে একজন আমেরিকান লোককে দেখি যে প্লুটোনিয়াম কিনতে এসেছে। তাদের চুক্তি সম্পন্ন হওয়ার আগেই সেখানে কিছু পুলিশ চলে আসে। তারা তার ভ্যান সাইড করতে বলে, কিন্তু তার কথা বলার ধরনে পুলিশের সন্দেহ হয়, তাই পুলিশ ভ্যানটি তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। ভ্যানে এত মানুষকে দেখে তারা ব্যাকআপ ডাকতে যাবে, ঠিক তখনই সেই আমেরিকান তাদের সবাইকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। গুলির আওয়াজে সেখানে হুড়োগুড়ি পড়ে যায় এবং এই সুযোগে সেই আমেরিকান প্লুটোনিয়াম নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। পুলিশ যখন জায়গাটি তদন্ত করে তখন তারা প্লুটোনিয়ামের ট্রেস পায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে চুরি হওয়া প্লুটোনিয়াম এই শুট আউটের আগেই এখানে রাখা হয়েছিল।